আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আপনি আলোচনা করতে যান, হতাশার চিত্রটাই বেশি উঠে আসে। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় প্রচুর, ছাত্রছাত্রীও প্রচুর। অর্থাৎ স্কুল কলেজ প্রতিষ্ঠার যেই জোয়ার সেটা ব্যাপক, কিন্তু লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য যে প্রচেষ্টাটা কিংবা লেখাপড়া যে স্ট্যান্ডার্ড হওয়ার কথা, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু সেভাবে উন্নতি করছে না। অর্থাৎ সার্টিফিকেট পাচ্ছে, লেখাপড়া মানটা সেরকম নেই। যার ধরনের কোনো নিয়োগ কর্তৃপক্ষ যদি চাকরি দিতে চান, তিনি যদি বিজ্ঞাপন দেন, হাজার হাজার ছেলে মেয়ে সেখানে এপিআর হয়, তারা পরীক্ষা দেয়, লিখিত পরীক্ষা, ভাইবা দেয়, কিন্তু আসলে পরীক্ষায় তারা টিকতে পারে না। অর্থাৎ মেধা যোগ্যতার বলে সেখানে তারা আনফিট হয়ে যায়। অর্থাৎ যে পরিমাণ সে যেই ক্লাস পর্যন্ত তিনি পড়েছেন, অর্থাৎ তার সার্টিফিকেটের মানটা যেই লেভেলের, কিন্তু শিক্ষার মানটা সেই লেভেলের, জ্ঞানের মানটা সেই লেভেলের নয়। যার ধরুন অধিকাংশ যারা নিয়োগ প্রতিষ্ঠানের মালিক, তারা বলেন যে আসলে আমরা সেরকম জ্ঞান নির্ভর, বুদ্ধি নির্ভর, তারপরে স্কিল লোক আমরা পাই না, যার ধরুন আমাদের পদগুলো অধিকাংশই খালি পড়ে থাকে। তাহলে যোগ্যতা সম্পন্ন লোকের অভাব, সেই জায়গাটা আমরা শিক্ষায় পূরণ করতে পারি, কিন্তু শিক্ষা পূরণ করার সেই সুযোগটা আমাদের দেশে নেই। আমাদের শিক্ষা ব্যবস্থার পশ্চাৎপদতার কারণে, কিংবা শিক্ষা ব্যবস্থাটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে সেভাবে প্রতিপালন করি না, কিংবা রাষ্ট্রীয়ভাবে আমরা যে ছাত্র শিক্ষকের অনুপাতটাও ঠিক রাখতে পারি না। সেই সাথে ভৌত অবকাঠামোর সুবিধা নেই। একটি ক্লাসে মনে করেন যে ছাত্র থাকবে 30 জন, সেখানে 50 জন গিয়ে বসতে হয় ইত্যাদিতে। তারপরে শিক্ষকের অনুপাত যতটুকু থাকা ততটুকু নেই। তারপরে বইয়ের মান, পরীক্ষা পদ্ধতি, তারপরে সব কিছু মিলিয়ে আমরা খালি পিছনের দিকে যাচ্ছি। কিন্তু স্কুল কলেজ বাড়ছে, ছাত্রছাত্রী বাড়ছে, কিন্তু এটা হলো ওই রকম স্বাস্থ্যবান যে একটি শিশুর পেটটা বড় হয়ে যায় কিন্তু হাত পা চিকন হয়ে যায়, এটাকে আমরা স্বাস্থ্যবান বলতে পারি না। স্বাস্থ্যবিজ্ঞানে এটা স্বাস্থ্যবান বলা যায় না, বরঞ্চ তার একটি রোগ আছে, অর্থাৎ পেটের কৃমি আছে, তাই না? আমাদের ঠিক পেট উঁচু হয়ে যায়, কিন্তু হাত পা মুখ সব শীর্ণ হয়ে যায়, শুকিয়ে যায়। অর্থাৎ শিক্ষাটা এরকম অবস্থা। যেমন কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষ, তারা সরকার বলছে নিবন্ধন নিতে হবে, তারা নিবন্ধনে আগ্রহী না। কারণ সরকারের কাছে তারা যেতে চায় না, সরকারের ধরাছোঁয়ার বাইরে তারা একদম স্বাধীনভাবে চায়, যখন যেভাবে ইচ্ছা সেভাবে কিন্ডারগার্টেনগুলো চালায়। এবং গ্রাম শহর থেকে শুরু করে শহর, নগর, গঞ্জ, একদম গ্রাম পর্যন্ত এখন কিন্ডারগার্টেন আছে। এটা একটা ফ্লো, একটা নতুন একটা বাতিক হয়েছে যে ছেলে মেয়েদেরকে প্রাইমারিতে, সরকারি প্রাইমারিতে না দিয়ে কিন্ডারগার্টেন দিলে কিন্ডারগার্টেনের খুব ভালো মানের লেখাপড়া হয়। এক বস্তা এক ব্যাগ আপনার বইপত্র দিবে, খাতা তাদের কিনতে হবে, কলম কিনতে হবে, জামা কাপড় কিনতে হবে, ভর্তির সময় অনেক টাকা দিতে হবে। তারপরও মা বাবাদের ক্রেডিট যে আমার ছেলে অমুক কিন্ডারগার্টেনে পড়ে, প্রাইমারিতে পড়ে না। প্রাইমারি শিক্ষকদেরকে কীভাবে নিয়োগ দেওয়া হয় সেটা তো আপনারা জানেন। অনেক মেধাবী ছেলে মেয়েরা এখন আছে, এবং যে পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতি অনেক কঠিন। এবং আগে যেমন এসএসসি পাস, এসএসসি পাস নিতে, এখন বিএ পাস করা ছেলে মেয়েরা প্রাইমারিতে যাচ্ছে, যেহেতু স্যালারিটা মোটামুটি আছে ভালো, তারপরে বড় চাকরি নেই, তাই এখানে এখন অধিকাংশ গ্র্যাজুয়েট এবং অনার্স মাস্টার্স লেভেলের ছেলে মেয়েরা যাচ্ছে। তাই প্রাইমারি আগের সেই প্রাইমারি কিন্তু নেই। তো এখানে বলছে 60,000-এর মধ্যে 60,000-এর মতো সারা বাংলাদেশে আপনার কিন্ডারগার্টেন আছে। তার মধ্যে বলছে যে 20% স্কুল হলো আপনার নিবন্ধন তারা করেছে, কিন্তু প্রাইমারি অধিদপ্তর কিন্তু মন্ত্রণালয় কিন্তু তারা বলেছে যে সবাইকেই আপনি নিবন্ধিত হতে হবে, কিন্তু কেউ সেটা মেনে নিচ্ছে না। কিন্তু অধিকারের ক্ষেত্রে কিন্তু তারা তখন সরকারের কাছে দাবি জানাবে, তারা আন্দোলন করবে যে কিন্ডারগার্টেন স্কুলকে বাঁচাও। কিন্তু কিন্ডারগার্টেন স্কুলে একটি ছোট্ট একটা 2টা রুমে 3টা রুমের মধ্যে গাদাগাদি করে স্টুডেন্টকে ভর্তি করায়, সেখানে একজন প্রিন্সিপাল থাকে। প্রিন্সিপালের
কী অবস্থা সেটা তো আমরা সবাই জানি। একজন ভাইস প্রিন্সিপাল থাকে, টিচার থাকে, টিচার ওই বাড়ির আশেপাশে তাদেরকে নেওয়া হয় এবং তাদেরকে বলা হয় তোমাকে স্কুলে ছাত্র নিয়ে আসতে হবে, এবং বেতন মানে দেখা গেলে 500, 700, 800 টাকা এভাবে দিয়ে তারপরে এই স্কুলগুলো যেনতেনভাবে চলছে। এবং এটাকে যদি একটা মূল স্ট্রিমের সাথে সরকার আনতে না পারে, তাহলে সাধারণ মানুষও কিন্তু বিভিন্নভাবে আপনার ক্ষতির শিকার হচ্ছে। একদিকে হচ্ছে আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছে, আরেকদিকে হচ্ছে যে এই ছেলে মেয়েগুলোর যে মানে যে স্কুলের পরিবেশ পাওয়ার কথা সেই স্কুলের পরিবেশটা তারা পায় না। মানসিক যে উন্নয়ন, মনস্তাত্ত্বিক উন্নয়নটা কিন্তু অনেক বড় জিনিস। আর শিশুদের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক দিকটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি, কারণ এটা প্রাইমারিতে 1, 2-তে পড়ে ওই স্টুডেন্ট আর বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই স্টুডেন্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য কারণ এই ছোটো ছেলেটিকে আমি যেভাবে গড়ে তুলবো সেই কিন্তু পরবর্তীতে সেই মানসিকতাটা তৈরি হবে। এখান থেকে কিন্তু আসলে ভিতটা তৈরি করা হয়। তাই এখানে ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে উপরে গিয়ে ফাউন্ডেশন ভালো হবে না। আমাদের মানে উচ্চশিক্ষার দুর্দশাটার মূল কারণ হলো নিচের দিকে আমরা অবহেলা করি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, কিন্তু নিচের থেকেই আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এবং নিচের দিকে যারা কাজ করে তাদের কাজটি সবচেয়ে কঠিন। বাবা মা যে বাচ্চাটাকে পড়াতে পারে না, মেজাজ বাবা মার খারাপ হয়ে যায়, সেই বাচ্চাটাকে ক খ সরেয়া 1, 2, 3 ABCD এগুলি শিখায় কিন্তু ওই টিচার ধৈর্য ধরে। এইখানে মনস্তাত্ত্বিক একটা গেম আছে। তাই এই টিচারদের স্যালারিটা বেশি ভালো হওয়া উচিত, উঁচুমানের হওয়া উচিত, এবং এখানে যে ছেলেমেয়েরা আসবে তাদেরকে বেশি করে সরকার মানে তত্ত্ব তালাশ নেবে, তাদের উপরে বেশি করে আপনার পরিচর্যার ভারটা দিবে, শিক্ষকদের উপরে দায়িত্ব দেবে, শিক্ষকরা ভালো থাকবে, সেটা যে লেভেলের হোক না কেন। একটা কিন্ডারগার্টেন স্কুলে একজন শিক্ষক 1000 টাকাতে 1200 টাকা পায়, কিংবা আর একটু যে অনেক ভালো মানের হয় সেখানে হয়তো 1500, 2000 টাকা পায়। এগুলি কি সংসার চলে? কিন্তু এইভাবেই চলছে। এটাকে শিক্ষা বলে? সরকারের এখানে অবশ্যই মানে হাত দিতে হবে, এবং এখানে যাতে শ্রমের মূল্যটা হয়, আর শিশুরা যাতে মানুষ হতে পারে, আর শিক্ষকরা যাতে তাদের সংসার চালাতে পারে, আর এগুলি যাতে নিবন্ধিত হতে পারে, সেই জন্য সরকারের একটা প্রচেষ্টা দরকার। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।